নমস্কার, নিউজ নাও এর প্রাইম টাইমে সকলকে স্বাগত। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। এআই প্রযুক্তি ভিত্তিক কন্ট্রোল রুম পেতে চলেছে ত্রিপুরা পুলিশ। এছাড়া পাবে ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিসিটিভি এবং অত্যাধুনিক প্রযুক্তি। বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশ সপ্তাহ প্যারেড 2025 অনুষ্ঠানে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া রাজ্য পুলিশের সদর দপ্তর নতুনভাবে নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের আধুনিকীকরণে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য এবং জেলা পর্যায়ে গঠন করা হবে এআই প্রযুক্তি ভিত্তিক কন্ট্রোল রুম। ত্রিপুরা পুলিশ পাবে ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিসিটিভি এবং অত্যাধুনিক সব প্রযুক্তি। বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশ সপ্তাহ প্যারেড 2025 অনুষ্ঠানে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নির্দেশিকা অনুসারে রাজ্যের প্রতিটি থানা পুনর্নির্মাণ এবং সংস্কারে পূর্ব আগরতলা এবং পশ্চিম আগরতলা থানাগুলিকে করা হবে বহুতল বিশিষ্ট। একই সাথে নতুনভাবে নির্মাণ করা হবে রাজ্য পুলিশের সদর কার্যালয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা পুলিশ 150 বছর পূর্তি উদযাপন করেছে। আগামী দিনে ত্রিপুরা পুলিশ নতুন প্রযুক্তি যেমন রাজ্য এবং জেলা স্তর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কন্ট্রোল রুম, ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিসিটিভি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে ত্রিপুরা পুলিশ নেতৃত্ব দেবে এবং তারও আমাদের সরকারের তরফ থেকে চিন্তা ভাবনা চলছে এবং সেটা যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি। আগামী বছরগুলোতে ত্রিপুরা পুলিশ নতুন থানা, ফাঁড়ি, জিআরপিএস, সারাদার, সাইবার পুলিশ স্টেশন ইত্যাদি ব্যবস্থাকে আরো প্রসারিত করবে। এর মধ্যে যেটা আমি বলছিলাম, গতকালও আমি বিধানসভায় এই বিষয়টা আলোচনা করেছি। নতুন পুলিশ হেডকোয়ার্টার চালু করার পাশাপাশি পশ্চিম এবং পূর্ব থানাকে আধুনিকরণের যে প্রয়াস সেটা জারি রয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যখন সমস্ত মুখ্যমন্ত্রীদের যখন কনক্লেভ হয় সেখানে উনি বলেছিলেন যে থানাগুলোকে তৎকালীন সময়ে যে থানাগুলো তৈরি হয়েছিল সেইগুলোকে সেটাকে ভেঙে নতুন করে যদি আমরা ভার্টিক্যালি সেটাকে আরো বেশি করে তারা আমরা তুলতে পারি, তাহলে পুলিশ অফিসাররা যখন নিচে কাজ করবে তাদের ফ্যামিলিরা উপরে থাকবে, তাদের বলে নিজেদের মধ্যেও কিন্তু একটা ফিলিংস থাকবে যে আমি এই জায়গায়, এবং যখন সমস্যা হবে সাথে সাথে ওনাদের কিন্তু পাওয়া যাবে। সেই বিষয়ে আমাদের বলা হয়েছে যে কাজ করার জন্য, এবং আমরা সেই বিষয়ে কিন্তু কাজ করছি। প্রথমে আগরতলা যে দুটো থানা সেটাকে আমরা ডেমোলিশ করে নতুনভাবে প্ল্যান করে এবং কয়েকতলা উচ্চতা আমরা সেই থানাগুলোকে আমরা তৈরি করব। সেখানে থাকবার ব্যবস্থাও থাকবে, ফ্যামিলি থাকতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষায় মানুষের আস্থা রক্ষা করতে হবে পুলিশকে। আইনের শাসনের মাধ্যমে বিচারের প্রত্যাশা রক্ষা করার ক্ষেত্রেও ভূমিকা নিতে হবে পুলিশকে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে যাতে আমরা কাজ করি, আমাদের মানুষের আমাদের উপর আস্থা সেটা কিন্তু অর্জন করতে হবে। একটা মানুষ যখন রোগাগ্রস্ত হয় আমরা জানি ডাক্তারের কাছে কিন্তু সে নিজেকে সারেন্ডার করে, তেমনি যখন মানুষ অসহায় অবস্থায় পড়ে, যানবাহন নিয়ে তার বিভিন্ন সমস্যা, আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হয়, তখন কিন্তু মানুষ এই পুলিশের উপর সেই বিশ্বাসটা রাখে যে আমি আইনের শাসন এবং আইনের শাসনের মাধ্যমে আমি বিচার আমি পাব, এবং সেই আস্থাটা কিন্তু আমাদের অর্জন করতে হবে। এবং ত্রিপুরা পুলিশের সেই নাম কিন্তু আছে এবং সেটা অক্ষুণ্ণ থাকবে। আজকে কিন্তু আমার মনে হয় এই পুলিশ উইকে আমাদের সেটা প্লেস করা উচিত আমাদের সবাইকে। রাজ্যে গত 10 বছরে সবচেয়ে বেশি কম অপরাধের হার লিপিবদ্ধ করা হয়েছে 2024 সালে। এর মধ্যে সম্পত্তি সংক্রান্ত অপরাধের মামলা হ্রাস পেয়েছে 45%, শারীরিক অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে 35%, আঘাত এবং হামলা সংক্রান্ত অপরাধ হ্রাস পেয়েছে 37.2%, গাঁজা উৎপাদন হ্রাস করা হয়েছে 75%, মহিলা সংক্রান্ত অপরাধ মামলা হ্রাস পেয়েছে 55% বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2024 সালে 24 সেপ্টেম্বর টিএসআর হেডকোয়ার্টারে 1176 জন এনএলএফটি, এটিটিএ
PIF জঙ্গির আত্মসমর্পণের মাধ্যমে সন্ত্রাসবাদ মুক্ত হয়েছে ত্রিপুরা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। NCRBর দেওয়া তথ্য অনুসারে 2014 সালে যেখানে সড়ক দুর্ঘটনার মামলা লিপিবদ্ধ হয়েছিল 716টি, 2024 সালে যানবাহন 70% বৃদ্ধি পাওয়া সত্ত্বেও দুর্ঘটনার মামলা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 578টি। NDPS আইনে গত 3 বছরে লিপিবদ্ধ হয়েছে 1666টি মামলা, যেখানে গ্রেফতার হয়েছে 3079 জন। 2024 সালে 767 কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে, যা 2023 সাল থেকে 106% বেশি। বেআইনি গাঁজা চাষের ক্ষেত্রে 2024 সালে 1.64 কোটি চারাগাছ নষ্ট করেছে পুলিশ, যা 2003 সাল থেকে 132% বেশি। গত 3 বছরে 1586 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। NDPS মামলাগুলির স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চের অধীনে। বেআইনি অনুপ্রবেশ রোধেও বিশেষ ভূমিকা রয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশের। 2023 সালের তুলনায় 2024 সালে অনুপ্রবেশকারী গ্রেফতার বেড়েছে 40.5%। এক্ষেত্রে টাউট গ্রেফতার বেড়েছে 7%। সাইবার অপরাধের ক্ষেত্রে 2024 সালে 25 জন অপরাধীকে বহিরাজ্য থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। অপরাধীদের সাজা দেওয়ার ক্ষেত্রে 2024 সালে 7 বছর কারাবাসের সাজাপ্রাপ্তর সংখ্যা 5 জন, 10 বছর কারাবাসের সাজাপ্রাপ্তের সংখ্যা 13 জন, 20 বছর সাজাপ্রাপ্তর সংখ্যা 7 জন এবং যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে 14 জন। রাজ্য পুলিশের দীর্ঘদিনের দাবি মতো রেশন মানি, মহার্ঘ ভাতা এবং ইউনিফর্ম ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য পুলিশে 916 জন কনস্টেবল নিয়োগ করা হয়েছে, যেখানে 6067 জনকে স্পেশাল এক্সিকিউটিভ তালিকাভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে 218 জন সাব ইন্সপেক্টরের পদোন্নতি এবং 1000 কর্মীকে বর্ধিত ডিউটি চার্জ প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অপরাধী নিয়ন্ত্রণে 5000 পুলিশ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেখানে রয়েছে TSR এর 2 ব্যাটালিয়ন। এক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 160 জন TSR মহিলা পুলিশ কর্মীকেও। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি গত 3 বছরে 25,000-এর বেশি সামাজিক কর্মসূচি আয়োজিত করেছে রাজ্য পুলিশ, যেখানে যুক্ত করা হয়েছে 5.5 লক্ষ সাধারণ মানুষকে। সামাজিক অবক্ষয়, মাদক ও সাইবার অপরাধ ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে এইসব সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী সংবাদে। দন্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের পর্যাপ্ত ডাটা রাখতে হবে ডেন্টাল কলেজ কাউন্সিলকে। এই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী সময়ে করা হবে নিয়োগ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দন্ত চিকিৎসকদের 23তম রাজ্য সম্মেলন শুরু হলো বৃহস্পতিবার থেকে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে ডেন্টাল কাউন্সিলকে পর্যাপ্ত পরিমাণে যথাযথ ডাটা সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দন্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের পর্যাপ্ত ডাটা বিশ্লেষণ করে পরবর্তী সময়ে তাদের নিয়োগ করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পার্সেন্টেজের ডেন্টাল সার্জন কিন্তু আছে। একটা সময় ছিল ডেন্টাল সার্জনদের তো মানে যে অবস্থা ছিল যে আজকে ডেন্টাল কাউন্সিল আমরা তৈরি করেছি এখানে, এবং ডেন্টাল কাউন্সিলের সবচেয়ে মুদ্রা যে বিষয় সেটা হচ্ছে একটা ডাটা বেস তাদের কাছে, সেই মানে তাদের নিজেদের কাছে কতজন ডেন্টাল সার্জন, কতজন ডেন্টাল মেকানিক্স আছে, হাইজিনিস্ট কতজন আছে, আদার্স যারা ডেন্টিস্টের সাথে যুক্ত মানে যারা কোঅপারেট করে তাদের সম্পর্কে পুরো ডাটা বেস বানানোর ওরা আমার মনে হয় আরো বেশি স্ট্রেংথেনিং করতে হবে। তার উপর ভিত্তি করে আমরা কতজন ডাক্তারবাবুরা আসছে তাদের উপর ভিত্তি করে আমরা কিন্তু রেশিও ওয়াইজ আমরা কিরণজি যেটা বললেন নিশ্চয়ই সেটা আমরা দেখবো আগামী দিন, আরো যাতে ডেন্টাল সার্জন। বর্তমানে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা রয়েছে 50টি। আগামী বছর থেকে তা হবে 63টি। এক্ষেত্রে RGM হাসপাতাল প্রাঙ্গণে 202 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে নতুন একটি ভবন, যেখানে থাকবে MDS কোর্সের ব্যবস্থাপনা, ছাত্রছাত্রীদের পৃথক হোস্টেল ইত্যাদি। পুরো ব্যবস্থাপনাটি তার তত্ত্বাবধানে হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে হয়ে গেল, এবার 63ও হয়ে গেল, সামনের বছর থেকে 63 আসন সংখ্যা। তো কোন জায়গা থেকে কোথায় এলো, ডেন্টাল কলেজও প্রতিষ্ঠিত হলো। এবং শুধু তাই নয়, পাশাপাশি আমরা ডোনার মিনিস্ট্রি থেকে 202 কোটি টাকা আমরা পেয়েছি আরেকটা নতুন বিল্ডিং এই IGM সেটা প্রতিষ্ঠিত হবে। এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার আমি বারবার বলেছি, আমি ইঞ্জিনিয়ারদের বলেছি আমাকে দেখিয়ে নেবেন একবার, কারণ আমরা দেখেছি এর আগেও এইসব কলেজ হয় ঠিকই, কিন্তু তার বাস্তব ক্ষেত্রে কিন্তু অনেক সময় বুঝে না যে সাপোজ একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের কি কি লাগবে সেই অনুযায়ী, কারণ পরবর্তী সময়ে ভাঙো আবার নতুন করে করো, করার আগে
আমার আগামী দিনে এমডিএস এর ওখানে হবে, এখানে হোস্টেল হবে, মেয়েদের হোস্টেল হবে। আজকে আমি 5 জন 10 জনের যদি হোস্টেল করি বা 50 জনের হবে না। আমার চিন্তা করতে হবে যে আগামী 4 বছরের যে আমার যারা স্টুডেন্টরা থাকবে তাদের ব্যবস্থাপনা যাতে হয়। এমডিএস যদি আমার সবটি সাবজেক্টে 9টা সাবজেক্টে যদি হয় তাদের কতজন আসতে পারে, তো সেই হিসাবে আগের থেকে যদি বানানো যায়। অ্যাটাচ, যেমন হোস্টেলে অ্যাটাচ বাথরুমও করা যায় ইচ্ছে করলে, এটা কমন বাথরুম। তো আমি বললাম সবকটা আমাকে একবার দেখিয়ে নেবেন, সেই হিসাবে আমি যদি নট দেই তাহলে আপনারা এটা করবেন। কারণ যদি এটা ফিল করতে হবে যে এটা আমার মত। দন্ত পরিষেবাকে সহজলভ্য করার জন্য ভ্রাম্যমাণ ডেন্টাল ভ্যান ক্রয় করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে ক্রয় করা হবে এই ডেন্টাল ভ্যান। এছাড়া দন্ত পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সঞ্জীবনী টেলি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দন্ত চিকিৎসকদের এই 23তম রাজ্য সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষা হলো সরকারের প্রাথমিকতা, এক্ষেত্রে মেয়েদের শিক্ষার উপর দেওয়া হচ্ছে গুরুত্ব। বৃহস্পতিবার শঙ্করাচার্য উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে গুণগত শিক্ষার মান উন্নয়নে ন্যাশনাল এডুকেশন পলিসি কার্যকর করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা সবসময় আমাদের এই সরকার চাইছে যে আমাদের প্রায়োরিটি যে সেক্টর তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন। তো এডুকেশনকে কিভাবে, বিশেষ করে নারী বা মেয়েদের বেলায়, মহিলাদের বিষয়ে আমরা আরো বেশি সচেতন। এবং এই স্কুলে যেভাবে পড়াশোনা চলছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা এত বছর ধরে কেউ ভাবেনি, মাননীয় প্রধানমন্ত্রী ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে শুরু করেছে। সব জায়গায় আমরা চাইছি যে ন্যাশনাল এডুকেশন পলিসি অনেক চিন্তা ভাবনা করে এই পলিসিটা। মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন স্থাপনে এক ধাপ এগিয়ে গেল ভারত। স্পেস ডকিং এক্সপেরিমেন্টে সাফল্য পেল ইসরো। বহুল প্রত্যাশিত স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডএক্সে সাফল্য পেল ইসরো। এর আগে একাধিকবার এই ডকিং এর প্রচেষ্টা পিছিয়ে গিয়েছিল, তবে বৃহস্পতিবার অর্থাৎ 16 জানুয়ারি অবশেষে 2 স্যাটেলাইট মহাকাশে যুক্ত বা ডকিং করতে সাফল্য পেলে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। এদিন ইসরোর 2টি উপগ্রহ SDX-01 চেজার এবং SDX-02 টার্গেট সফলভাবে যুক্ত হয়েছে মহাকাশে। উল্লেখ করা যেতে পারে, শ্রীহরিকোটা থেকে ইসরোর 99তম উৎক্ষেপণ হয়েছিল গত 2024 সালের 30 ডিসেম্বর। সেই অভিযানে PSLV-C60-র মাধ্যমে সফলভাবে 2টি মহাকাশ যানকে একটি বৃত্তাকার কক্ষপথে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেই উৎক্ষেপণের ফলে মহাকাশে যেই 2টি স্যাটেলাইট পৌঁছেছে সেই 2টির ডকিং প্রক্রিয়া এই অভিযানের মূল লক্ষ্য। উল্লেখ্য, প্রাথমিকভাবে এই ডকিং অভিযানে কিছুটা হোঁচট খেতে হয়েছিল ইসরোকে, তবে এখন সব প্রক্রিয়া মসৃণভাবে চলছে বলে দাবি করেছে ইসরো। এর আগে গত 7 এবং 9 জানুয়ারি ইসরোর তরফ থেকে 2বার ডকিং এর চেষ্টা চালানো হয়েছিল, তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই প্রক্রিয়া পরিত্যাগ করা হয়। এই আবহে আশঙ্কা করা হচ্ছিল এই অভিযানে হয়তো লক্ষ্য পূরণের আগেই হাল ছেড়ে দেবে ইসরো এবং ডকিং এর চেষ্টা করা হবে না, তবে হাল ছাড়েনি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। ইসরোর PSLV-C60 মিশনে করে মহাকাশে গিয়েছিল চেজার SDX-01 এবং টার্গেট SDX-02 মহাকাশ যান। মূলত মহাকাশে স্পেস ডকিং সংক্রান্ত পরীক্ষা পরিচালনা করতেই চালানো হয়েছে এই মিশন। এর আগে সফলভাবে এই প্রযুক্তি ব্যবহারের কৃতিত্ব রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চীনের। গত 30 ডিসেম্বর পূর্ব নির্ধারিত সময় 9টা 58 মিনিটের পরিবর্তে 10টায় এই রকেটের উৎক্ষেপণ করা হয়েছিল। এই স্পেস ডকিং প্রযুক্তি আগামীতে মহাকাশে মানব অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চন্দ্রাভিযানেরও এর গুরুত্ব থাকবে। এছাড়াও নিজস্ব স্পেস স্টেশন গঠনের ক্ষেত্রেও এই ডকিং এর ভূমিকা তাৎপর্যপূর্ণ। এই অভিযান সফল হওয়ায় আগামীতে আরো জটিল ডকিং সিস্টেমের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মানব পাচার রুখতে এবার এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট বা মানব পাচার বিরোধী ইউনিট চালু করল রাজ্য সরকার। আন্তঃরাষ্ট্র এবং আন্তঃরাজ্য মানব পাচার রুখতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অন্তঃরাষ্ট্র এবং আন্তঃরাজ্য মানব পাচার রুখতে এবার এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট চালু করল রাজ্য সরকার। রাজ্যে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট চালু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
2022-এর 31 অক্টোবর থেকে 2024 অর্থাৎ গত 3 বছরে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের জন্য 2815 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এক্ষেত্রে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, রাজ্য পুলিশ এবং গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করছে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়ায় অতিমাত্রায় সতর্ক হয়ে উঠেছে এই এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। 2024 সালের প্রথমার্ধে বাংলাদেশ থেকে 275 জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল, যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের 73 জন এবং মুসলিম সম্প্রদায়ের 202 জন ছিল। 28 অক্টোবর পর্যন্ত মোট 556 জন বাংলাদেশি নাগরিক এবং 50 জন বাস্তুচ্যুত রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে। এক্ষেত্রে গ্রেফতারকৃত মোট 189 জন হলেন হিন্দু আর 367 জন মুসলিম সম্প্রদায়ের। এক্ষেত্রেও এন্টি ট্রাফিকিং ইউনিট সমন্বয় সাধন করেছে বিএসএফ, রাজ্য পুলিশ এবং গোয়েন্দা শাখার সঙ্গে। পাচারকারী এবং পাচারকারী চক্রের তথ্য সহ অপরাধের সমস্ত আইন প্রয়োগকারী দিকগুলির উপর একটি সম্পূর্ণ ডাটা বেস সংগ্রহ এবং বিকাশের জন্য তৃণমূল ইউনিট হিসেবে কাজ করছে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। এ সকল ডাটা এবং তথ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর কাছে পৌঁছে দিচ্ছে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। পরবর্তী সময়ে এসব তথ্য পেশ করা হয় কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের কাছে। মানব পাচারের বিরুদ্ধে আইনি কাঠামো শক্তিশালী করা হয়েছে নতুন ফৌজদারি আইনে। বিশেষ করে নারী এবং শিশু পাচারের ক্ষেত্রে কঠোর করা হয়েছে শাস্তির বিধান। এক্ষেত্রে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ভুক্ত আধিকারিক এবং সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চট্টগ্রাম ইস্যুকে বিদেশ বিষয়ক ইস্যু বলে চিহ্নিত করেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চাকমা নেতৃত্ব। পার্বত্য চট্টগ্রামের ইস্যুকে বিদেশ বিষয়ক ইস্যু হিসেবে চিহ্নিত করে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এ ধরনের মানসিক পরিবর্তন এবং পার্বত্য চট্টগ্রাম ইস্যুকে বিদেশ বিষয়ক ইস্যু বলে ঘোষণা একটি ঐতিহাসিক ঘটনা বলে মনে করছেন ভারতের চাকমা সমাজ। মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। পার্বত্য চট্টগ্রামের মানুষ 1947 সালের 15 আগস্ট ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, অথচ 17 আগস্ট এই অঞ্চলটিকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা সুহাস চাকমা। আপনারা যদি দেখেন, অনেকেই দেখেছেন আমার ফেসবুকে বা অন্যান্যদের ফেসবুকে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার জন্য এবং নিরীক্ষণ করার জন্য যে কমিটি পুনর্গঠিত করা হয়েছে, সেই পুনর্গঠিত কমিটির চেয়ারম্যান হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার তৌহিদ হোসেন। তো এই যে ঘোষণাটা আমরা ওয়েলকাম করছি চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়া থেকে। আমরা এই জন্য ওয়েলকাম করছি কারণ বাংলাদেশ সরকার নিজেই স্বীকার করলেন যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অংশ নয়, পার্বত্য চট্টগ্রাম একটি বৈদেশিক ইস্যু, এবং পার্বত্য চট্টগ্রাম যদি বৈদেশিক ইস্যু না হতো তাহলে যে ইমপ্লিমেন্টেশন কমিটি আছে সেটা আমার মনে হয় না কি ফরেন অ্যাডভাইজার বা ফরেন মিনিস্টার দিয়ে। বাংলাদেশ সরকার জানে তারা পার্বত্য চট্টগ্রামের দখলদার মাত্র। দেশের মোট সেনা সংখ্যার 1/3 এই অঞ্চলে নিযুক্ত করে দিয়ে দখলদারি ধরে রেখেছে। 1979 থেকে 1983 পর্যন্ত 5 বছরে বাংলাদেশ সরকার সমতল অঞ্চলের 4 লক্ষ মুসলিম মানুষকে পাহাড়ে পুনর্বাসন দেয়। যেভাবে ইসরায়েল অধিকৃত আবার ভূমিখণ্ডে নিজেদের লোককে বসিয়েছে, সেই কায়দায় ঢাকার লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রামের জমি দখল। এখানকার মানুষদের নিয়ে তাদের কোনো ভাবনা নেই। সেই সময় 70,000 মূল নিবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেয় এবং 1998 সালে ফিরে আসে। পার্বত্য চট্টগ্রামের জঙ্গি তৎপরতা চলার সময়ে বাংলাদেশের সেনাবাহিনী হাজার হাজার নিরীহ মূল নিবাসী মানুষকে হত্যা করেছে বলে জানান চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুহাস চাকমা। বা আইডেন্টিফাই করার দুইটা উপায় রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে কন্ডাক্ট, সে বাংলাদেশ সরকারের যেটা কন্ডাক্ট হচ্ছে, আপনারা সবাই জানেন কি পার্বত্য চট্টগ্রামে 1979 সাল থেকে 1983 সাল পর্যন্ত প্রায় 5 লক্ষাধিক সমতল ভূমি থেকে যারা
মুসলিম ধর্মাবলম্বী তাদেরকে পার্বত্য চট্টগ্রামে গিয়ে বসবাস দেওয়া হয়েছে। আর পার্বত্য চট্টগ্রামে সে ধরনের বসবাস অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারছেন, সেটা অ্যাকিন টু ইসরায়েলি প্র্যাকটিসেস ইন অকুপাইড আরব টেরিটরিজ। মানে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনিয়ান এরিয়াতে গিয়ে অকুপাইড আরব টেরিটরিগুলোতে গিয়ে জিউসদের সেটেলমেন্ট দিচ্ছে, সেই হিসাবে বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামে সমতলবাসীদের 1979 সাল থেকে 1983 সাল পর্যন্ত বসিয়ে দিয়েছে। যদি অকুপাইং পাওয়ার না হতো বাংলাদেশ, তাহলে নিজের দেশের লোক এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে বসবাস করত না। তো আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পপুলেশন ট্রান্সফার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোন 98.5% মানুষ অমুসলিম হওয়া সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামকে ঠেলে দেওয়া হয় পাকিস্তানের দিকে। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হলেও পরবর্তী সময়ে কোনো সরকারই এই চুক্তির শর্তগুলি সম্পাদন করেনি। পার্বত্য চট্টগ্রাম যেসব সেনা ছাউনি বসানো হয়েছিল সেগুলিও তোলা হয়নি, ফেরত পাঠানো হয়নি সমতল থেকে আসা জবরদখলকারীদের। ভারতের শিবির থেকে ফিরে আসা শরণার্থীদের এখনো যথাযথ পুনর্বাসন হয়নি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং 3টি হিল ডিস্ট্রিক্টে আজ অবধি নির্বাচন কখনো করানো হয়নি, যা ছিল শান্তি চুক্তির শর্ত। এবার পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নে কমিটি পুনর্গঠনের বিজ্ঞপ্তি জারি করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন হবেন এর আহ্বায়ক। এছাড়া থাকবেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের পুনর্বাসন ও পুনঃস্থাপন টাস্ক ফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলায় আরও একটি উড়াল পুল তৈরি করার উদ্যোগ নিল রাজ্য সরকার। রাধানগর বাসস্ট্যান্ড থেকে আইজিএম হাসপাতাল চৌমুহনী পর্যন্ত নির্মাণ করা হবে এই উড়াল পুল। উড়াল পুল নির্মাণের জন্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে মাটি পরীক্ষার কাজ। 2টি জায়গায় পরীক্ষা হবে মাটি। এর মধ্যে কর্নেল চৌমুহনী এলাকায় চলছে মাটি পরীক্ষণের কাজ। উল্লেখ করা যেতে পারে, উড়াল পুলের কাজ পর্যবেক্ষণের জন্য 11 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কি মানে কাজটা কে লেগে হইতেছে? এটা উড়াল পুলের জন্য, মানে এটা সয়েল টেস্টিং হতেছে। মানে কিটা করবো এটা দিয়ে? এখন এটা সয়েল টেস্টিং। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখন 2টা স্পটে নেওয়া হবে, একটা হচ্ছে ওই দৈনিক সংবাদ, হ্যাঁ, আর একটা হচ্ছে এখানে। মানে কি কাজ কি শেষ হচ্ছে না? না, এখনো শেষ হয় নাই, এখনো চলতেছে। মানে মাটি মানে চণ্ডীপুর বিধানসভা মণ্ডলের উদ্যোগে সংবিধান গৌরব দিবস কর্মশালার উদ্বোধন করেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার 40 জন তফসিলি জাতির সমাজপতিদের তিনি সংবর্ধিত করেন। ভারতবর্ষের স্বাধীনতার পর 1990 সালের পূর্ব পর্যন্ত তৎকালীন কংগ্রেস সরকারের শাসনকালে সংবিধান রচয়িতাকে বিশেষ কোনো সম্মাননা জানানো হয়নি। কিন্তু 1990 সালে ভিপি সিং এর আমলে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর সমর্থনে সরকার গঠনের পর বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। 2014 সালে নরেন্দ্র মোদী সরকারের শাসনকালে পূর্বে ভারতবর্ষে দীর্ঘ সময়ের শাসনকালে সংবিধানকে অপব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন রাজ্যের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ভেঙে দেওয়ার জন্য সংবিধানকে 90 বার অবৈধভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী টিঙ্কু রায়। আমাদের এই যে কৃষ্টি সংস্কৃতি, সেটাকে আমরা ধরে রাখতে পারি, এর একটা বড় মাধ্যম। আর এটাই এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা সকলে মিলে, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলে মিলে আমরা এই 3টা দিন আনন্দ করব। আমাদের এখানে নাচ গান বিভিন্ন অনুষ্ঠান হবে, সেলফি পয়েন্ট রয়েছে, আমাদের বলেছেন এখানে সেলফি পয়েন্ট রয়েছে, সেগুলোতে আমরা আনন্দ নেব, আমরা সেখানে ফটো উঠব। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সারা দেশে বাবা সাহেব আম্বেদকরের নামে অনেক স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। তাছাড়া বাবা সাহেব আম্বেদকরের জন্মস্থান মধ্যপ্রদেশ লন্ডনের যে জায়গায় তিনি পড়াশোনা করেছিলেন তার কর্মভূমি দিল্লিতে এবং যেই স্থানে বাবা সাহেব আম্বেদকর মৃত্যুবরণ করেছিলেন সে সব জায়গায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
শ্রেণীকক্ষ শিক্ষক স্বল্পতায় শিক্ষা ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়েছে বিশালগড় 2 নম্বর চন্দ্রনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে নতুন শিক্ষক নিয়োগ ও শ্রেণীকক্ষেও বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। বিশালগড় 2 নম্বর চন্দ্রনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ও শ্রেণীকক্ষের দরুন প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, চতুর্থ ও পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একসঙ্গে 3টি শ্রেণীকক্ষের মধ্যে ক্লাস করানো হচ্ছে। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য একাধিকবার শিক্ষা দপ্তরের দ্বারস্থ হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিশালগড় 2 নম্বর চন্দ্রনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক ও শ্রেণীকক্ষের সমস্যা সমাধানের জন্য নতুন শ্রেণীকক্ষ শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বিদ্যালয়ের ইনচার্জ শর্মিষ্ঠা দাসের পক্ষ থেকে। আমাদের মিনিমাম 3টা ক্লাসের প্রয়োজন, 3টা রুম হলে মানে আমাদের সবকিছু ঠিকঠাক মতো হয়ে যেত। একটা ক্লাসের মধ্যে এখন হচ্ছে যেহেতু আমাদের একসাথে করা হয়েছে, কারণ বড়দেরকে তো আর একসাথে করা যায় না, ওদেরকে সেপারেট রাখতে লাগে, আর ছোটদের তো 1 2 3 এর স্যারের অর্ডার অনুযায়ী একসাথে করা যায়, কিন্তু তাও আমাদের শর্টেজ আছে আর কি। ক্লাসরুম দিলে আমাদের ক্লাসরুমগুলো সুন্দর করে সাজানো। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য 8ম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 8ম বেতন কমিশন কার্যকর হওয়ায় বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। 8ম বেতন কমিশন গঠনে বৃহস্পতিবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শীঘ্রই কমিটির চেয়ারম্যান এবং 2 সদস্যকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতার কাঠামো নির্ধারণ করে এই বেতন কমিশন বেতন বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত নেয় কমিশন। आपकी जानकारी के लिए रखना चाहता हूं, माननीय प्रधानमंत्री जी ने केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए 8 सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी। 8 सेंट्रल पे कमीशन आप सब जानते हैं 1947 से अब तक 7 पे कमीशन हुए हैं, और प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है, उसके हिसाब से 2016 में लास्ट पे कमीशन 7th पे कमीशन स्टार्ट हुआ था, तो 2026 में इसका टर्म कंप्लीट होता है। उससे वेल बिफोर 2025 में 8 पे कमीशन स्टैब्लिश करने से सफिशिएंट टाइम मिलेगा so that the recommendations can be received well before the completion of the period of 7th pay commission. নতুন বেতন কমিশন গঠনের অনুমোদন মেলায় আশায় বুক বাঁধছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ন্যূনতম মূল বেতন অর্থাৎ বেসিক পে কতটা বৃদ্ধি পাবে, আরও কি কি সুবিধা হবে তা নিয়ে হিসেব কষতে শুরু করেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মাসে 18,000 টাকা। 7ম বে কমিশনে ঠিক করা হয়েছিল এই টাকার অঙ্ক। 6ষ্ঠ বেতন কমিশনে মাসে 7,000 টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মূল বেতন। 7ম কেন্দ্রীয় বেতন কমিশনে সুপারিশ
অনুযায়ী কর্মচারীদের বেতন কাঠামো কার্যকর হয় 2016 সাল থেকে। তার মেয়াদ রয়েছে 2026 সাল পর্যন্ত। সপ্তম বেতন কমিশন নির্ধারিত বেতন কাঠামো মেয়াদ শেষ হওয়ার মুখে এবার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অষ্টম বেতন কমিশন যাতে সময়ের মধ্যে সুপারিশ করতে পারে এবং 2026 সাল থেকে তা কার্যকর করা যায় সেই লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিভিন্ন রাজ্য সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন এবং অন্য ভাতাও পূর্ণ মূল্যায়নের বিষয়টি বিবেচনা করে বেতন কমিশন। আগামী মাসে পেশ হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় বাজেট, আর তার আগে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হলো কেন্দ্রের তরফে। তবে কবে নাগাদ এই কমিশন গঠিত হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশকে বিভাজনের ষড়যন্ত্র করছে মৌলবাদীরা। শুধুমাত্র দেশের ভেতরেই নয়, সীমান্তের ওপারেও চলছে এই ষড়যন্ত্র। ঘরে বাইরে সমানভাবে ষড়যন্ত্র চলছে উত্তর পূর্বকে বিভাজন করার। ভারতীয় যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত উত্তর পূর্বাঞ্চলীয় যুব কনভেনশনে এরকমটাই মন্তব্য করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মণিপুর হলো এর প্রকৃষ্ট উদাহরণ। এক্ষেত্রে উত্তর পূর্বের কয়েকটি রাজ্য নিয়ে আলাদা দেশ গঠনের কথা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বলেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী বলে ওইদিন অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিপ সহ উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য থেকে আগত যুব কংগ্রেসের প্রতিনিধিরা। शक्ति देश में नहीं, फंडामेंटलिस्ट फोर्स सिर्फ हमारे देश में नहीं है, भाजपा के रूप में, आरएसएस के रूप में नहीं, वहां पे भी फंडामेंटलिस्ट फोर्सेस है, आवर नेबरिंग कंट्रीज, जिसका आग नॉर्थ ईस्टर्न स्टेट्स में है। किस तरह से अशांति फैलाया जाए, कैसा नॉर्थ ईस्ट को तोड़ा जाए, नॉर्थ ईस्ट को एक्सट्रीमिस्ट से मुक्त है, नॉर्थ ईस्ट को फिर से कैसे एक्सट्रीमिस्ट। ন্যাশনাল ক্যাডেট জুডো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বৃহস্পতিবারই মহারাষ্ট্রের পুনের উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রিপুরা। খেলোয়াড় 6 জন এবং অফিসিয়াল 2 জন সহ মোট 8 জনের টিম যাচ্ছে মহারাষ্ট্রে। আগামী 22 থেকে 25 জানুয়ারি ন্যাশনাল ক্যাডেট জুডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে পুনেতে। চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দলে রয়েছেন 55 কেজি বিভাগে প্রসেনজিৎ দাস, 73 কেজি বিভাগে রাজবীর দাস, 40 কেজি বিভাগে অনিতা ত্রিপুরা, 48 কেজি বিভাগে তানিয়া দাস, 63 কেজি বিভাগে মোনালিসা দেববর্মা এবং 70 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঋতু দেববর্মা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।